অ্যাজ এ পলিটিশিয়ান বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক মৃত্যুর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে অতল গহ্বরে যাওয়ার একটা রাস্তা তৈরি করতেছি। আইন না মানা, এটা আপনি রাস্তা দিয়ে বেরোলে এটা খুবই প্রতীয়মান। আপনার পাওয়ারের উপরে ডিপেন্ড করে ওই যে নির্বাচন কমিশনের যে বিধিমালা, যেটা এই পর্যন্ত এই কাজটা করা যাবে না, ওই তারিখ পর্যন্ত এই কাজটা করা যাবে না, এভাবে প্রচারণা করা যাবে না, অমুক করা যাবে, এই প্রত্যেকটা বিধিমালা ভঙ্গ করেছে দুইটা জোটই, প্রত্যেকটা বিধিমালা ভঙ্গ করেছে। এখন তারপরেও কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না, এটা খুব মুশকিলও। তো আমি যদি বলি যে নির্বাচন কমিশন যদি বাড়ি বাড়ি গিয়ে দেখে, মানে এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক দেখতে হবে তো তাকে, যে বিধিমালা ভঙ্গ করছে তার শাস্তির ব্যবস্থাটা কি। আর এটা তো বিধিমালায় কি উল্লেখ আছে, আমার ভুল হতে পারে, আমি হয়তো জানি না, কিন্তু শাস্তি হয় না আর কি ইউজুয়ালি, এইটুক জানি যে যদি আপনি পোস্টার লাগান, নির্বাচনী সংস্কৃতি, এইটাও একটা নির্বাচনী সংস্কৃতি, শাস্তি না হওয়াটা এবং নির্বাচনী বিধিমালা ভঙ্গ করাটা একটা নির্বাচনী সংস্কৃতি। আপনি যদি ভঙ্গ করতে না পারেন তার মানে আপনার এলাকায় পাওয়ার নাই। আপনি যত বেশি বিধিমালা ভঙ্গ করেও এলাকায় টিকে থাকতে পারবেন এবং আপনাকে নির্বাচন কমিশন কিছু বলবে না, স্থানীয় যে প্রশাসন আপনাকে কিছু বলবে না, মানে আপনার ইউ হ্যাভ পাওয়ার, এটা দিয়েও মাপে। তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে আমাদের তো দুর্ভাগ্য, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আগের যে মন্ত্রী যারাই হয়েছে এদের মতো আসলে মেরুদণ্ডহীন তো আর কেউ হয় না আর কি। মেরুদণ্ডহীনটা কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পায়? মানে এটা সব মন্ত্রণালয় আপনি বিশেষত আপনি দেখবেন যে স্বরাষ্ট্র পররাষ্ট্র এরা যদি মেরুদণ্ডহীন না হয়, আপনার দেশটা তো মানে দেখা যাবে যে সে অনেক বিপ্লবী সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, যেটা আপনার দেশের জন্য ভালো, যেটা আপনার বহির্বিশ্বের দলগুলোর সাথে যে আপনার কানেকশন সেটাকে ভায়োলেট করে ফেলতে পারে, হইতে পারে না? মানে যদি একজন মন্ত্রী হয় যিনি মানে একেবারেই দেশের স্বার্থটাই দেখবে, কিন্তু এই যে সরকারের আর কি স্বরাষ্ট্র উপদেষ্টা কেন মেরুদণ্ডহীন হবেন? এটা তো হওয়ার কথা না। এখন তাকে যারা নিয়োগ দিয়েছেন তিনি কি প্রক্রিয়ায় ক্যাবিনেটে এসেছেন, এই পুরনো গল্পে আবার 1.5 বছর আগের গল্পে ফেরত যেতে হবে, সেগুলো গল্প আছে অলরেডি, যে মানে কেন এই ক্যাবিনেট কিভাবে তৈরি হয়েছে ইত্যাদি এসব আছে। এখন উনি তো আসলে ওনার যে ব্যাকগ্রাউন্ড, ওনার মেরুদণ্ডহীন হওয়ার কথাও না, কিন্তু সামহাও এটা এই মুহূর্তে সিচুয়েশন আমরা তাই দেখতে পাচ্ছি। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বক্তব্যগুলো দেওয়া হয় সবসময়ই দেখা যাচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ওনাদেরকে প্রশ্ন করা হয় একটা, ওনার উত্তর দেন আরেকটা, এবং মোটা দাগে উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে আলট্রা কনফিডেন্স শো করার বক্তব্য, এটাও আরেক ধরনের পারফরমেন্স আর কি দেখাচ্ছে আপনাকে। কিন্তু ওই যে প্রধান উপদেষ্টা বলেছেন স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, এগুলো গদবাঁধা রেটরিক ছাড়া অন্য কিছু যদি আপনারা বিবেচনা করে থাকেন তাহলে তো বলবো যে আপনারা আসলে মানে এতদিন ধরে যেই পেশাদারিত্ব দেখিয়েছেন ওই পেশাদারিত্বের এই জায়গায় এসে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এটা তো একটা রেটরিক মাত্র। স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন বলতে কি বোঝায়? ইভেন আমরা যে এই নির্বাচনগুলোকে এখন কি বুঝেছেন যেহেতু আর কি মানে আমার কাছে মনে হচ্ছে ওনার তো আসলে কাউকে মানে ওনার কথা শুনবে বা ওনার কথা মতো আসলে চলবে মাঠ পর্যায়ে এরকম কোনো সিচুয়েশন তো উনি নিজেই আসলে করেন নাই। যদি জাস্ট ইমাজিন এ সিনারিও যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশন একসাথে কাজ করে মাঠ পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী আরও যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে একটা মোটা দাগে রিফর্ম করতে পেরেছেন। সব কিছু রিফর্ম হয় নাই, কিন্তু ওনারা একটা ড্রেস পাল্টাইছেন। আর কিছু কি আপনি জানেন? আমার ভুল হয়ে থাকতে পারে। আচ্ছা, এটা ছাড়া আর কোনো রিফর্ম ছাড়া উনি এই বক্তব্যটা এই কনক্লুশনে পৌঁছান কিভাবে? ওনার মানে যুক্তিগুলা কি? আর আমরা সেটাকে ভিত্তি করে আবার কথাও বলতেছি, কারণ ওনারা পুলিশ সংস্কার কমিশনও কোনো কাজ করে নাই। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো মাথা ব্যথাও ছিল না। রাজনৈতিক দলগুলো কি জানতো না যে কিছুদিন পরে তাদেরকে নির্বাচনে যেতে হবে? মাঠ পর্যায়ে তার পুলিশি সহযোগিতা বা অ্যাটলিস্ট সহযোগিতা কেউই চায় না, চাওয়া উচিত আনবায়াসনেস, নিরপেক্ষতা। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে এখানে মানে রিলাক্টেন্ট দেখলাম। তারা রিয়েল রিফর্ম যে জায়গাগুলোতে এগুলো নিয়ে আলাপ করতেই রাজি না। মানে এটাকে তারা ইগনোর করতেছে, এটাকে একটা ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট হিসেবে দেখতেছে। কিন্তু মাঠ পর্যায়ে এখন ঠিকই কেন এটার ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট হিসেবে দেখছে, এইটার এখন কারণ আমি বুঝতে পারতেছি। কি কারণ? এইটার কারণটা শুনতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে এটার কারণটা এই যে তারা আসলে তো জানেনি
বিএনপির ধরেন আপনি প্রথম দিকে তারা বলতেছিলেন যে সবকিছু ঠিকঠাক হচ্ছে, প্রথম দিকে কমপ্লেন করছেন, তারপর আবার মাঝামাঝি প্রথম অভ্যুত্থানের প্রায় 3-4 মাস পরে তারা আবার ঠান্ডা হয়ে গেছেন যে না সবকিছু ঠিকঠাক চলতেছে, শুধুমাত্র ঐকমত্য কমিশনে তাদের কিছু ঝামেলা চলতেছে, কিন্তু পুলিশ টুলিশ নিয়ে বা নিয়োগ টিয়োগ নিয়ে তাদের কোনো আলাপ নাই। কিছুদিন আগ থেকে আবার তারা আলাপ দেওয়া শুরু করছেন। তো এইগুলো তো আমরা বুঝি। জিনিসটা হচ্ছে যে তারা যেই প্রশাসনে যাদেরকে নিয়োগ করছেন তাদেরকে ভাবছিলেন যে তারা বিএনপির লোক, বিএনপির মানুষ হিসেবে তারা তাদেরকে নিয়োগ করছেন বা সুপারিশ করছেন, বা তাদের সুপারিশে এই নিয়োগগুলো বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু ওনারা ওয়ান ফাইন মর্নিং, আপনি এহসানুল হক মিলন বিএনপির নেতা, খুবই একজন জনপ্রিয় বিএনপি নেতা, উনি ওনার একটা অভিজ্ঞতা উনি একটা টকশোতে বলতেছিলেন, উনি টকশোটা শুনেন, উনি ওখানে বলতেছেন যে আমি তো মনে করছিলাম এগুলো আমার লোক, এরা ওদিকে গেল কেমনে, সব অপোজিশন পার্টির সাথে মিছিল করতেছে। এখন এইটা প্রশাসনের ক্ষেত্রেও ঘটছে, এটা বিএনপি বুঝতে পারে না। এখন তারপরে তারা এটা নিয়ে কমপ্লেন করা শুরু করছে। এখন এইটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে, নিয়োগগুলো মানে আমরা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে, ভাইরা ঠিক বলেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সবারই অনেক সুবিধা হয়। পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে আমরা বুঝতে পারতাম সবই বিএনপি করছে বা জামাত করছে বা যেই পার্টি ক্ষমতায় থাকুক, তখন আমরা বুঝতে পারতাম যাই সমস্যা হচ্ছে তাই তাদের দ্বারা হচ্ছে। কিন্তু এখন আমরা দোষারোপ করার জন্য একটা ভালো পাত্র পাচ্ছি না। সো এখন সবাই ভিতর দিয়ে কাজ করছেন, এগুলো নিয়োগগুলো সুপারিশগুলো সবাই ভিতর দিয়ে কাজ করছেন, কিন্তু দোষ দেওয়ার মতো লোক নাই। এখন আমার কাছে মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে বক্তব্য, আমি মনে প্রাণে আশা করি আর একটা কিলিংও না হোক, কিন্তু জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলকে যেভাবে হত্যা করা হয়েছে, এই ভিডিওর সাথে পুরান ঢাকার ওই ভিডিওর সম্পূর্ণ মিল পাওয়া যাচ্ছে আমার দৃষ্টিতে, অ্যাটলিস্ট যে নৃশংসতার কোনো ধরনের বাছবিছান নাই। এবং আমার কাছে মনে হয় যে এইটা আসলে পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছেও। ধরেন জামাতে ইসলামের জন্য কি এটা অনেক বেশি বলার জন্য অনেক বেশি ভালো গ্রাউন্ড না? তার একজন সেক্রেটারি জেনারেল জেলা পর্যায়ে হোক, আমৃত্যু মানে সেক্রেটারি জেনারেল, তো তার মৃত্যুর মধ্য দিয়ে তো পলিটিক্স আগায়। রাজনৈতিক কর্মী তো, সাধারণ বিচার না না রাজনৈতিক কর্মী না, গুরুত্বপূর্ণ নেতা, তার গুরুত্বপূর্ণ নেতা। ওনার মৃত্যুর মধ্যে দিয়ে এই কথাটা তো আরো বেশি প্রতিষ্ঠিত হয় যে রাজনৈতিক সহিংসতা বিএনপি আগায় আছে, এই কথাটা তো প্রতিষ্ঠিত হয় নাকি? তাহলে সেটা তো তার পলিটিক্সকে মাঠ পর্যায়ে আগায় নিয়ে যায়, এটাও তো সত্য। তার মানে উভয় জোট এই সহিংসতাগুলো এক্সপেক্ট করে, চায়। এখানে ওই যে শেরপুরের ঘটনার মধ্য দিয়েও যে আপনারা এদিক দিয়ে চলে যান, এই যে প্রশাসন ডিল করার চেষ্টা করতেছে, কিন্তু তাদের তো আসলে ওই মনোবৃত্তিই নেই, কারণ তারা রিফর্মড না। তারা যদি রিফর্মড হইতো তাইলে তাদের ওই ম্যান্ডেট থাকতো, তারা একটা কথা বলে শুনাইতে পারতেন। কিন্তু তারা যেহেতু ওই ঘাপলা করে কাজ করছেন, এখন এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি ওই নিরাপত্তা এক্সপেক্ট করাটা মুশকিল। তবে অ্যাজ এ পলিটিশিয়ান, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক মৃত্যুর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে অতল গহ্বরে যাওয়ার একটা রাস্তা তৈরি করতেছি। সো আমি একটা মৃত্যু আর চাই না। এই ইন্টারিম গভর্নমেন্টকে এটা নিশ্চিত করতে হবে, কোনো পার্টির হানাহানি এটা তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। শক্ত হাতে বলতে তাদের সকল মেজার নিতে পারতে হবে। এটা নিতে না পারাটা আমি ধরে নিব শেষ পর্যায়ে যে তারা ইচ্ছা করেই এই অবস্থাগুলো তৈরি করার জন্য তারা নিজেরাই প্লট তৈরি করছেন।